বিসমিল্লাহির রহমানির রহিম। জীবন পাঠের তৃতীয় নম্বর লেকচারে সবাইকে স্বাগতম। এর আগের ক্লাসে আমরা সুপার কিংডম 1 সম্পর্কে আলোচনা করেছিলাম, যেখানে মনেরা রাজ্য অন্তর্ভুক্ত ছিল। এবার আমরা সুপার কিংডম 2 নিয়ে আলোচনা করব। সুপার কিংডম 2 এর নাম হচ্ছে ইউক্যারিওটা। ইউক্যারিওটা রাজ্যে যে সকল প্রাণী অন্তর্ভুক্ত হবে সেই সকল প্রাণীকে কিছু বৈশিষ্ট্য সম্পন্ন হতে হবে। সেই বৈশিষ্ট্যগুলো কি, সেগুলো আমরা একটু দেখি। প্রকৃত কোষী হতে হবে, এক কোষী হতে পারে, আবার বহুকোষীয় হতে পারে। এককোষী বা বহুকোষী, একক বা কলোনিয়াল। আমরা এর আগে দেখেছিলাম যে সুপার কিংডম 1-এর আওতাভুক্ত হওয়ার জন্য যে সকল প্রাণী থাকবে সেই সকল প্রাণীকে কিছু বৈশিষ্ট্য মেনে সুপার কিংডম 1-এর আওতাভুক্ত হতে হবে। তো সেরকমভাবে সুপার কিংডম 2-এ যে সকল প্রাণী আওতাভুক্ত হতে হবে সেই সকল প্রাণীকে প্রকৃত কোষী হতে হবে, এক কোষী হতে পারে, আবার বহুকোষীয় হতে পারে। আর প্রাণীগুলো এককও থাকতে পারে, আবার কলোনিয়ালভাবেও বসবাস করতে পারে। প্রকৃত কোষী আসলে কি? প্রকৃত কোষী হচ্ছে যে কোষে নিউক্লিয়াস সুগঠিতভাবে থাকবে, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে ক্রোমাটিন বস্তু থাকবে, নিউক্লিওলাস থাকবে এবং এগুলো নিউক্লিয়ার পর্দা দ্বারা ঘেরা থাকবে। এটা হচ্ছে একটা পরিপূর্ণ নিউক্লিয়াস, অর্থাৎ এই নিউক্লিয়াসটা পরিপূর্ণভাবে সাজানো আছে। এই ধরনের নিউক্লিয়াস যে কোষে থাকবে সেই কোষ হবে প্রকৃত কোষ। আর সুপার কিংডম 2-এর মধ্যে যে প্রাণীগুলো থাকবে সেই প্রাণীগুলোর মধ্যে প্রকৃত কোষ থাকবে। প্রাণীগুলো এককভাবেও এককোষীয় হতে পারে, আবার বহুকোষীয় হতে পারে। অর্থাৎ প্রাণীগুলোর দেহে শুধুমাত্র একটাই কোষ থাকতে পারে, অথবা প্রাণীগুলো বহুকোষী অর্থাৎ অনেকগুলো কোষ নিয়েও সেই প্রাণীর দেহটা গঠন হতে পারে। প্রাণীগুলো একক বা কলোনিয়াল হতে পারে, অর্থাৎ প্রাণীটা এককভাবে একাই বসবাস করতে পারে অথবা দলবদ্ধভাবে বসবাস করতে পারে, যেটাকে বলা হয় কি কলোনিয়াল। আচ্ছা, এই বৈশিষ্ট্যগুলো মানে বাকি 4টা রাজ্য, সেগুলো হচ্ছে প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি এবং অ্যানিমেলিয়া। এই 4টা রাজ্যের প্রাণীগুলো এই বৈশিষ্ট্যগুলো মানে, যার কারণে এই 4টা রাজ্যকে সুপার কিংডম 2-এর মধ্যে রাখা হয়েছে। তো আমরা এখন বাকি 4টা রাজ্যের প্রাণীগুলোর বৈশিষ্ট্য দেখব। রাজ্য 2 হচ্ছে প্রোটিস্টা। প্রোটিস্টা রাজ্যের প্রাণীগুলোর বৈশিষ্ট্য কি আমরা এখন দেখি। প্রোটিস্টা রাজ্যের প্রাণীগুলো এককোষীয় হতে পারে, আবার বহুকোষীয় হতে পারে। বা বহুকোষী, অর্থাৎ প্রোটিস্টা রাজ্যের প্রাণীগুলোর কিছু কিছু প্রাণী এককোষী, অর্থাৎ কিছু প্রাণীর দেহ শুধুমাত্র একটা কোষ দিয়ে তৈরি, আবার কিছু কিছু প্রাণীর দেহ অনেকগুলো কোষ দিয়ে তৈরি, যেগুলোকে বলা হয় বহুকোষী প্রাণী। এরপর আসি পরের পয়েন্টে, এগুলো একক বা কলোনিয়াল। অর্থাৎ প্রাণীগুলো একাই বসবাস করতে পারে, আবার দলবদ্ধভাবেও বসবাস করতে পারে। প্রোটিস্টা রাজ্যে কিছু কিছু প্রাণী এককভাবে বসবাস করে, আবার কিছু কিছু প্রাণী দলবদ্ধভাবেও বসবাস করে, যাকে বলা হয় কলোনিয়াল। এবং প্রাণীগুলো ফিলামেন্টাসও হতে পারে। ফিলামেন্ট কি গতদিন বলা হয়েছিল যে একটা প্রাণীর পর আরেকটা প্রাণী, আরেকটা প্রাণীর পর আরেকটা প্রাণী, এভাবে লম্বালম্বিভাবে যুক্ত হয়ে যে সুতার মতো অংশ গঠন তৈরি করবে, এটাকে বলা হয় ফিলামেন্ট। আর এইভাবে যে সকল প্রাণী বসবাস করে সেগুলোকে বলা হয় ফিলামেন্টাস। তো
প্রাণীগুলো একক হতে পারে, অর্থাৎ একাই বসবাস করতে পারে, আবার দলবদ্ধভাবে বসবাস করতে পারে যাকে বলে কলোনিয়াল, আবার সুতার মতো অংশ, সুতার মতো গঠন তৈরি করে বসবাস করতে বলে যাকে বলা হয় ফিলামেন্টাস। আচ্ছা, এরপরে আমরা পরের পয়েন্টে আসি। প্রাণীগুলোর মধ্যে সুগঠিত নিউক্লিয়াস থাকে। সুগঠিত নিউক্লিয়াস বিদ্যমান, সুগঠিত নিউক্লিয়াস বিদ্যমান, অর্থাৎ এই প্রোটিস্টা রাজ্যের প্রাণীগুলোর নিউক্লিয়াসটা সুগঠিত হবে। সুগঠিত নিউক্লিয়াসকে একটু আগেই বলছি যে নিউক্লিয়ার বস্তু থাকবে, নিউক্লিয় লাশ থাকবে, এবং এই সকল বস্তুগুলো নিউক্লিয়ার পর্দা দ্বারা আবৃত থাকবে। এটা হচ্ছে একটা সুগঠিত নিউক্লিয়াস। এই সুগঠিত নিউক্লিয়াসগুলো প্রোটিস্টা রাজ্যের প্রাণীর মধ্যে পাওয়া যাবে। এরপর আসি পরের পয়েন্টে। কোষে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা ঘেরা থাকবে, অর্থাৎ কোষের মধ্যে যে নিউক্লিয়ার বস্তুগুলো আছে, নিউক্লিয়াসের ভিতরে যে সকল বস্তু থাকে সেগুলো সবগুলোকে বলা হয় নিউক্লিয়ার বস্তু। এই নিউক্লিয়ার বস্তুগুলো নিউক্লিয়ার পর্দা দ্বারা ঘেরা থাকবে, এটাকে বলা হয় নিউক্লিয়ার পর্দা। নিউক্লিয়ার পর্দা দ্বারা ঘেরা থাকবে। নিউক্লিয়াসের ভিতরে যে সকল বস্তু আছে সব বস্তুগুলি নিউক্লিয়ার পর্দা দ্বারা ঘেরা থাকবে। ক্রোমাটিন বস্তুতে ডিএনএ, আরএনএ এবং প্রোটিন থাকবে। ডিএনএ, আরএনএ এবং প্রোটিন থাকবে। অর্থাৎ ক্রোমাটিন বস্তু বলতে নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমোজোম থাকে, নিউক্লিয়াসের ভিতরে এই সুতার মতো অংশগুলোকে বলা হয় ক্রোমোজোম। এই ক্রোমোজোমগুলোর মধ্যে ক্রোমাটিন বস্তু থাকে, এবং ক্রোমাটিন বস্তুতে ডিএনএ থাকবে, আরএনএ থাকবে এবং প্রোটিন থাকবে। এগুলো কোথায় থাকে সেগুলো আমরা ডিএনএ, আরএনএ পড়ার সময় বিস্তারিতভাবে জানব। আচ্ছা, এরপর আসি পরের পয়েন্টে। এবং কোষগুলোর মধ্যে সকল ধরনের অঙ্গাণু উপস্থিত থাকে। সকল অঙ্গাণু উপস্থিত থাকে, অর্থাৎ এই প্রোটিস্টা রাজ্যের যে প্রাণীগুলো থাকবে তাদের কোষের মধ্যে কোষের সকল অঙ্গাণু উপস্থিত থাকবে। কোষের সকল অঙ্গাণু বলতে যেমন আছে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপর রাইবোজোম ইত্যাদি যে সকল অঙ্গাণুগুলো আছে কোষের, সেগুলো সকল অঙ্গাণুগুলোই উপস্থিত থাকবে। এদের খাদ্য গ্রহণ কীভাবে হয় দেখি। খাদ্য গ্রহণ শোষণ অথবা ফটোসিনথেটিক। খাদ্য গ্রহণ হয় শোষণ পদ্ধতিতে অথবা ফটোসিনথেটিক পদ্ধতিতে। ফটোসিনথেটিক পদ্ধতি কিন্তু আগের দিন বলা হয়েছে, হয় সেই পদ্ধতিতে খাদ্য গ্রহণ হবে, নয়তো শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করবে প্রোটিস্টা রাজ্যের প্রাণীগুলো। এরপর আমরা আসি প্রজননের ক্ষেত্রে, অর্থাৎ বংশবৃদ্ধি কিভাবে করে। এরা মাইটোসিসের মাধ্যমে অযৌন জনন, আর কনজুগেশনের মাধ্যমে যৌন জনন। কনজুগেশনের মাধ্যমে যৌন জনন। আচ্ছা, এরা দুইভাবে প্রজনন করতে পারে, অর্থাৎ দুইভাবে বংশবৃদ্ধি করতে পারে। একটা প্রক্রিয়ার নাম হচ্ছে অযৌন জনন, আরেকটা হচ্ছে যৌন জনন। অযৌন জননের মাধ্যমে এরা যখন বংশবৃদ্ধি করে তখন এরা মাইটোসিস এর মাধ্যমে জনন সম্পন্ন করে। মাইটোসিস কি, এটা কিন্তু আমরা 3 অধ্যায়ে শিখব। আচ্ছা,
যেহেতু এটা পরে শিখবো, এটা এখন বলছি না, শুধু বলছি কনজুগেশনটা কি। কনজুগেশন হচ্ছে একই জৈবিকভাবে ভিন্ন কিন্তু বহিরাগতভাবে একই যে সকল গ্যামেট থাকে তাদেরকে বলা হয় কনজুগেশন। অর্থাৎ ধরা যাক এটা একটা গ্যামেট, এদের ভিতরের যে অংশ, ভিতরের উপাদান ভিন্ন কিন্তু বাইরে থেকে দেখতে প্রায় একই, কিন্তু ভিতরের উপাদান ভিন্ন। এই ধরনের দুইটা গ্যামেটের মিলনের মাধ্যমে যে জনন হবে সেটা বলা হবে কনজুগেশনের মাধ্যমে, এরা কনজুগেশন। এবং এই পদ্ধতিতে এরা যৌন জনন সম্পন্ন করে। কারা? প্রোটিস্টা রাজ্যের প্রাণীরা। ওকে, এবার আসি আমরা পরের পয়েন্টে। এদের ভ্রূণ তৈরি হয় না। প্রোটিস্টা রাজ্যের প্রাণীরা জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে কিন্তু এদের ভ্রূণ তৈরি হয় না। এই প্রোটিস্টা রাজ্যের প্রাণীর উদাহরণগুলো দেখি। অ্যামিবা, প্যারামেসিয়াম, এককোষী বা বহুকোষী শৈবাল ইত্যাদি। প্রোটিস্টা রাজ্যের প্রাণীর উদাহরণ হচ্ছে অ্যামিবা, প্যারামেসিয়াম, এককোষী বা বহুকোষী শৈবাল ইত্যাদি। উদাহরণগুলো মনে রাখতে হবে কারণ এগুলো পরীক্ষার মধ্যে দিতে পারে। এরপর আসি ফানজাই রাজ্যে। ফানজাই, এটা হচ্ছে রাজ্য নাম্বার 3। ফানজাই রাজ্যটার বৈশিষ্ট্যগুলো একদম অল্প, একদম শর্ট। সবগুলা রাজ্যের মধ্যে ফানজাই রাজ্যটা মনে রাখা একদম সহজ হয়, এটার বৈশিষ্ট্য অনেক কম। আচ্ছা, ফানজাই রাজ্যের বৈশিষ্ট্যগুলো কী কী আমরা এখন দেখব। ফানজাই রাজ্যের যে সকল প্রাণী থাকে, ফানজাই রাজ্যের মধ্যে যে প্রাণীগুলো আছে, এই প্রাণীরা হয় স্থলজ, অর্থাৎ মাটির মধ্যে বসবাস করে, স্থল ভাগের মধ্যে বসবাস করে, তাই এদেরকে বলা হয় স্থলজ। মৃতজীবী হয়, মৃতজীবী বা পরজীবী। এখন কথা হচ্ছে মৃতজীবী কি আর পরজীবী কি। মৃতজীবী হচ্ছে কোনো একটা প্রাণী যদি মারা যায়, সেটা তার মৃতদেহের মধ্যে এই ফানজাই রাজ্যের যে প্রাণী আছে তারা বসবাস করে। ফানজাই রাজ্যের প্রাণীগুলো এরা অনেক সময় আণুবীক্ষণিক হয়। আণুবীক্ষণিক প্রাণীগুলো মৃতদেহের মধ্যে বসবাস করে, মৃতদেহে থেকে ওরা খাদ্য গ্রহণ করে এবং মৃতদেহের মধ্যেই বসবাস করে, তাই এদেরকে বলা হয় মৃতজীবী। আবার বলা হয় পরজীবী, অর্থাৎ অন্য কোনো একটা প্রাণীর দেহের মধ্যে এরা বসবাস করে, অন্য কোনো একটা জীবিত প্রাণীর দেহে এরা বসবাস করে, যাদেরকে বলা হয় পরজীবী। যেমন আমাদের মাথার মধ্যে কারো উকুন থাকে, সেটা হচ্ছে পরজীবী। আবার মৃতজীবী আছে, যেমন গরু বা অন্য কোনো প্রাণী যদি মারা যায়, সেখানে আমরা দেখি যে ব্যাকটেরিয়া জন্মায়, সেগুলো হচ্ছে এই ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত, অর্থাৎ তারা মৃতজীবী, মৃতদেহের মধ্যেই বসবাস করে, আবার মৃতদেহ থেকেই খাদ্য গ্রহণ করে, ওগুলো হচ্ছে মৃতজীবী। এবং অন্য কোনো জীবিত প্রাণীর দেহে যদি বসবাস করে, সেগুলোকে বলা হবে পরজীবী। আচ্ছা, এরপর আসি পরের পয়েন্টে, বি নাম্বার পয়েন্টে আসি। এককোষী অথবা মাইসেলিয়াম। এককোষী বা মাইসেলিয়াম হবে। আচ্ছা, এককোষী কি? অর্থাৎ একটা মাত্র কোষ দিয়ে তৈরি হবে, এটা আমরা আগে থেকেই জানি, আগে থেকেই বুঝে আসতেছি। আর মাইসেলিয়ামটা কি? মাইসেলিয়াম হচ্ছে সুতার মতো অংশ দিয়ে এদের দেহটা গঠিত হবে, সুতার মতো কিছু অংশ দিয়ে এদের দেহটা গঠিত হবে, সেগুলোকে বলা হবে মাইসেলিয়াম। তো হয় ফানজাই রাজ্যের কিছু কিছু প্রাণী এই মাইসেলিয়াম অর্থাৎ সুতার মতো অংশ দিয়ে এদের দেহ গঠিত হবে, আবার কিছু কিছু প্রাণী শুধুমাত্র একটা কোষ দিয়ে গঠিত হবে, সেগুলো বলা হবে এককোষী। আচ্ছা, 6 নম্বর নিউক্লিয়াস। এদের নিউক্লিয়াসটা সুগঠিত হবে। নিউক্লিয়াস
সুগঠিত হবে। অর্থাৎ সুগঠিত নিউক্লিয়াস কিন্তু আমি একটু আগেও বলেছি যে নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ার বস্তু, নিউক্লিয় লাশ এবং নিউক্লিয়ার পর্দা দ্বারা নিউক্লিয়ার বস্তুগুলো ঘেরা থাকবে, এ ধরনের যে নিউক্লিয়াস সেটাকে বলা হবে সুগঠিত নিউক্লিয়াস। তো এই ফানজাই রাজ্যের প্রাণীগুলোর মধ্যে সুগঠিত নিউক্লিয়াস থাকে। আচ্ছা, এরপর হচ্ছে 2 নম্বর বৈশিষ্ট্যে আসি। এদের কোষ প্রাচীর কাইটিন নির্মিত। কোষ প্রাচীর কাইটিন নির্মিত। ফানজাই রাজ্যের যে প্রাণীগুলো আছে সেগুলোর কোষ প্রাচীর কাইটিন দ্বারা নির্মিত হবে। এখন কাইটিন কি? কাইটিন আমরা কিন্তু 8-এর মধ্যেও কিন্তু পড়ে আসছি। কোষ প্রাচীর কাইটিন নির্মিত হবে। আচ্ছা, এই কাইটিন নির্মিত কোষ প্রাচীর কীভাবে থাকে এবং এটা কি, এটা সম্পর্কে আমরা জানবো পরে। আচ্ছা, এই নম্বর বৈশিষ্ট্য আসি। এরা খাদ্য গ্রহণ করে শোষণ পদ্ধতিতে। শোষণ পদ্ধতিতে করে থাকে। খাদ্য গ্রহণ করে শোষণ পদ্ধতিতে, অর্থাৎ ওই যে মৃতদেহের মধ্যে বসবাস করে সেখান থেকে শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। আবার পরজীবী যদি হয় তাহলে ওই জীবিত প্রাণী থেকেও এরা শোষণ পদ্ধতিতেই খাদ্য গ্রহণ করে থাকে, অর্থাৎ খাদ্যবস্তু শুষে নেয়। বেশিরভাগ তরল পদার্থ শুষে নেওয়ার যে প্রক্রিয়াটা, এরকমভাবে এরা খাদ্য গ্রহণ করে। এটা হচ্ছে এদের দেহের মধ্যে ক্লোরোপ্লাস্টটা অনুপস্থিত থাকে। ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। থাকে। আচ্ছা, ক্লোরোপ্লাস্ট বলতে আমরা কি বুঝি? ক্লোরোপ্লাস্ট হচ্ছে এইরকম কিছু, ওই ধরনের কিছু উপাদান যেটা দিয়ে আমরা খাদ্য তৈরি করার কাজে ব্যবহার করে। ক্লোরোপ্লাস্ট হচ্ছে দেহ রঙিন করে। ক্লোরোপ্লাস্টগুলো দেহ রঙিন করে। এদের দেহের মধ্যে কোনো প্রকার ক্লোরোপ্লাস্ট থাকে না, অর্থাৎ ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত থাকে। আচ্ছা, এরপর হচ্ছে F নাম্বার। ক্লোরোপ্লাস্ট কিন্তু প্লাস্টিডের মধ্যে থাকে, কিন্তু প্লাস্টিড এদের দেহের মধ্যে থাকে না, যার কারণে এরা মৃতজীবী এবং পরজীবী। প্লাস্টিড কিন্তু এদের দেহে থাকে না, সো ক্লোরোপ্লাস্টও থাকবে না। এটা দিয়ে কিন্তু আমরা কয়েকটা পয়েন্ট মনে রাখতে পারবো। এদের দেহে প্লাস্টিড নাই, যার কারণে এরা মৃতদেহী, অর্থাৎ অন্যের দেহ থেকে খাদ্য গ্রহণ করে। আর ক্লোরোপ্লাস্ট থাকলে তো নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারবো, তাই না? এবং যেহেতু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, সুতরাং এদের দেহের মধ্যে প্লাস্টিডটা অনুপস্থিত থাকে। প্লাস্টিড অনুপস্থিত না থাকলে ক্লোরোপ্লাস্টও অনুপস্থিত থাকবে, যার কারণে এরা মৃতজীবী বা পরজীবী হবে, অর্থাৎ অন্যের কাছ থেকে খাদ্য গ্রহণ করবে। আর খাদ্য গ্রহণটা তখন কী হবে? শোষণ পদ্ধতিতে করে থাকবে। আচ্ছা, এটা জি নাম্বার হবে। জি নাম্বারে এরা হ্যাপ্লয়েড স্পর দিয়ে বংশবৃদ্ধি করে। হ্যাপ্লয়েড স্পর দিয়ে বংশবৃদ্ধি করে। এরা হ্যাপ্লয়েড স্পর দিয়ে বংশবৃদ্ধি করে। এখন হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড কি, এটা আমরা 3 অধ্যায়ে যখন কোষ বিভাজন করব তখন শিখব। ওকে, ফানজাই রাজ্যের উদাহরণ হচ্ছে ইস্ট, পেনিসিলিয়াম এবং মাশরুম। উদাহরণগুলো মনে রাখতে হবে। এরপর আসি প্লান্টি রাজ্যের মধ্যে। প্লান্টি এটা রাজ্য নাম্বার 4। আচ্ছা, প্লান্টি এটা রাজ্য নাম্বার 4। প্লান্টি রাজ্যের প্রাণীগুলো বৈশিষ্ট্য কী কী হবে দেখি। প্লান্টি রাজ্যের প্রাণীগুলোর প্রকৃত নিউক্লিয়াস থাকবে। প্রকৃত নিউক্লিয়াস থাকে। আচ্ছা, এরা
বি নাম্বার হচ্ছে প্রকৃত সালেক সংশ্লেষণকারী উদ্ভিদ। সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ, অর্থাৎ এই প্লান্টি যে রাজ্যটা আছে এটা মূলত গাছ যে উদ্ভিদগুলো আছে এই উদ্ভিদের রাজ্য হচ্ছে এই প্লান্টি। এই প্লান্টির মধ্যে যত ধরনের গাছ আছে, যত ধরনের উদ্ভিদ আছে, সেই উদ্ভিদগুলো এই প্লান্টি রাজ্যের অন্তর্ভুক্ত। তো প্লান্টি রাজ্যের অন্তর্ভুক্ত যে উদ্ভিদগুলো আছে, আমরা তো জানি যে উদ্ভিদের প্রকৃত নিউক্লিয়াস থাকে, অর্থাৎ সুগঠিত নিউক্লিয়াসের মধ্যে যে উপাদানগুলো সেগুলো সুন্দরভাবে সাজানো থাকে, সেই রকম একটা নিউক্লিয়াস থাকে। আবার সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ অর্থাৎ নিজের খাদ্য নিজে তৈরি করে, সালোক সংশ্লেষণ আমরা ইতিমধ্যে জানি, সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ এই প্লান্টি রাজ্য। তারপর উন্নত টিস্যুতন্ত্র আছে এদের মধ্যে, উন্নত টিস্যুতন্ত্র কি? টিস্যুতন্ত্রের আবার ভাগ আছে, কিছু টিস্যুতন্ত্র আছে উন্নত ধরা হয়, আবার কিছু টিস্যুতন্ত্রকে অনুন্নত ধরা হয়। তো এই প্লান্টি রাজ্যের যে উদ্ভিদগুলো আছে সেগুলোর মধ্যে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান থাকে। ডি নাম্বার, এদের ভ্রূণ সৃষ্টি হয়। অর্থাৎ বেশিরভাগ উদ্ভিদের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, উদ্ভিদের মধ্যে ফল যখন কেবলই ফলটা ধরে তখন দেখবে একটা অপরিণত অবস্থায় থাকে, সেই অপরিপক্ক অবস্থাটাই হচ্ছে ভ্রূণ। তো উদ্ভিদের ভ্রূণ সৃষ্টি হয় এবং ভ্রূণ থেকে ডিপ্লয়েড পর্যায় শুরু হয়। ডিপ্লয়েড পর্যায় শুরু হয়। এই যে ভ্রূণ সৃষ্টি হয় উদ্ভিদের, এই ভ্রূণ থেকে ডিপ্লয়েড পর্যায় শুরু হয়। আচ্ছা, ডিপ্লয়েড পর্যায় কীভাবে শুরু হয় এটা আমরা কোষ বিভাজনের সময় শিখব। ই নাম্বার, এরা প্রধানত স্থলজ, তবে জলজ প্রজাতিও আছে। বিদ্যমান। আমরা যে সকল গাছ উদ্ভিদ আমাদের চারপাশে দেখি সেগুলো তো স্থলজ, আবার পানির ভিতরেও কিছু উদ্ভিদ কিন্তু আছে, সেগুলো হচ্ছে জলজ। তাহলে স্থলজও আছে এবং জলজও আছে। আমরা আমাদের চারপাশটা দেখে কিন্তু এই উদাহরণগুলো, বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারবো। এবার আসি এফ নাম্বারে। হচ্ছে এরা যৌন জনন। প্লান্টি রাজ্যের যে সকল জীব আছে এই জীবগুলো যৌন জনন অ্যানাইসোগ্যামাসের মাধ্যমে সম্পন্ন করে থাকে। অ্যানাইসোগ্যামাস পদ্ধতিটা হচ্ছে যে বিপরীত ভিন্নধর্মী দুইটা গ্যামেটের মিলনের মাধ্যমে এই অ্যানাইসোগ্যামাস সম্পন্ন হয়। আর প্লান্টি রাজ্যের জীবগুলো এই যৌন জনন এই অ্যানাইসোগ্যামাস পদ্ধতিতে করে থাকে। আচ্ছা, আর এই প্লান্টি রাজ্যের জীবগুলো হয় আর্কিগোনিয়েট কথার অর্থ হচ্ছে স্ত্রী জননাঙ্গ বিশিষ্ট উদ্ভিদকে বলা হয় আর্কিগোনিয়েট। তো প্লান্টি রাজ্যের জীবগুলো এই আর্কিগোনিয়েট হয়ে থাকে এবং প্লান্টি রাজ্যের জীবগুলো সপুষ্পক হয়, অর্থাৎ যেগুলোর ফুল ধরে সেগুলোকে বলা হয় সপুষ্পক। প্লান্টি রাজ্য বলতে আমরা কি গাছদের বুঝি, গাছের তো অবশ্যই ফুল হয়, তো সেই ফুল ধরাকে বলা হয় সপুষ্পক, অর্থাৎ প্লান্টি রাজ্যের জীবগুলো সপুষ্পক হয়। প্লান্টি রাজ্যের উদাহরণ হচ্ছে সকল সবুজ উদ্ভিদগুলোকে এই প্লান্টি রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়, অর্থাৎ গাছদের এই প্লান্টি রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়। আচ্ছা, তো এখন আমরা দেখব এই প্লান্টি রাজ্যকে আবার 4টা ভাগে ভাগ করা যায়। প্লান্টি রাজ্যের উদ্ভিদগুলোকে 4টা ভাগে ভাগ করা যায়। আমরা এখন দেখব সেই ভাগগুলো কি কি।
প্লান্টিরাসের যে উদ্ভিদগুলো আছে, উদ্ভিদগুলো 4 ধরনের হয়, 4টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মশবর্গীয়, ফার্নবর্গীয়, নগ্নবীজি, আবৃতবীজি। মশবর্গীয়, ফার্নবর্গীয়, নগ্নবীজি এবং আবৃতবীজি। এখন আসি মশবর্গীয় উদ্ভিদ কী। মশবর্গীয় উদ্ভিদগুলোকে কাণ্ড, পাতা, মূল, এই যে অংশগুলো আছে এই অংশগুলোতে বিভক্ত করা যায় না। এদের স্ট্রাকচারটা এমন, এদের গঠনশৈলীটা এমন হয় যে এদের কাণ্ড, পাতা, মূলে যে আলাদা আলাদাভাবে ভাগ করা যাবে এটা করা যায় না। এগুলোকে বলা হয় মশবর্গীয়, অর্থাৎ মূল, কাণ্ড, পাতায় ভাগ করা যায় না। এদের গঠনটা আসলে এমন হয় যে এদেরকে মূল, কাণ্ড, পাতা বা অন্যান্য যে অংশগুলো এগুলোয় ভাগ করা যায় না। ফার্নবর্গীয় ঠিক তার উল্টোটা, অর্থাৎ এদের মূল, কাণ্ড, পাতায় বিভক্ত করা যাবে। এদের মূল, কাণ্ড, পাতায় বিভক্ত করা যাবে না হচ্ছে মশবর্গীয়র মধ্যে, মূল, কাণ্ড, পাতায় বিভক্ত করা যাবে না। আর মূল, কাণ্ড, পাতায় বিভক্ত করা যাবে ফার্নবর্গীয় উদ্ভিদগুলোকে। নগ্নবীজি হচ্ছে যে উদ্ভিদগুলোর বীজ হবে কিন্তু ফুল হবে না। আমরা প্রথমে জানি কি ফুল হয়, ফুলের ভেতর থেকে ফল হয়, সেখান থেকে বীজ হয়, কিন্তু নগ্নবীজি উদ্ভিদের ক্ষেত্রে ফুল হবে না, সরাসরি ফল হবে এবং ফলের যে বীজ থাকে বীজগুলো নগ্ন অবস্থায় থাকবে, অর্থাৎ বাইরে থেকে দেখা যাবে। এগুলো বলা হবে নগ্নবীজি। আর আবৃতবীজি হচ্ছে এটার ফুল হবে, ফল হবে, আর বীজগুলো ফলের ভিতরে থাকবে, যার কারণে বাইরে থেকে দেখা যাবে না, এই জন্য একে বলা হয় কি আবৃতবীজি। ওকে, এখন আমরা আসি পরবর্তী রাজ্যের মধ্যে, যার নাম হচ্ছে কি এনিমেলিয়া। এনিমেলিয়া রাজ্য নাম্বার 5। এনিমেলিয়া কারা? এনিমেল মানে তো আমরা, এনিমেল মানে তো পশু, আমরা কিন্তু পশুর দলে না পড়লেও ঠিক পশু এনিমেলিয়া কথাটার দ্বারা বোঝায়। আচ্ছা, তো এনিমেলিয়া পর্বের যে প্রাণীগুলো থাকবে, প্রাণীগুলো বলতে যে জীবগুলো থাকবে তাদের বৈশিষ্ট্যগুলো এখন দেখি। এদের সুগঠিত নিউক্লিয়াস আছে, সুগঠিত নিউক্লিয়াস আছে। অর্থাৎ সুগঠিত নিউক্লিয়াস কি, এতক্ষণ ধরে কিন্তু তাই বলে আসতেছিলাম সুগঠিত নিউক্লিয়াস কি, এর আগের প্রত্যেকটাতে বলা হয়েছে। সেই সুগঠিত নিউক্লিয়াস এই প্রাণীদের মধ্যে উপস্থিত থাকবে, অর্থাৎ এনিমেলিয়া পর্বের যে জীব তাদের মধ্যে সুগঠিত নিউক্লিয়াস থাকবে। আচ্ছা, এরপর হচ্ছে বি নাম্বারে এরা হবে বহুকোষী। এরা হবে কি বহুকোষী। আমাদের দেহ কিন্তু অনেকগুলো কোষ নিয়ে তৈরি, তো অনেকগুলো কোষ থাকলে সেটা কি বহুকোষ, যাদের মধ্যে বহুকোষ থাকবে সেটা হবে বহুকোষী প্রাণী। আচ্ছা, এগুলো হচ্ছে বহুকোষী প্রাণী। এরপর সি নাম্বারে আসি। এতে জড় কোষ প্রাচীর, প্লাস্টিড, কোষ গহ্বর নেই। জড় কোষ প্রাচীর, প্লাস্টিড, কোষ গহ্বর নেই। জড় কোষ প্রাচীর হচ্ছে কোষের বাইরে দিয়ে যে পর্দাটা থাকে সেটাকে জড় পদার্থ দ্বারা তৈরি হয়, যার কারণে ওটাকে জড় কোষ প্রাচীর বলে। এই জড় কোষ প্রাচীর কিন্তু আমাদের প্রাণীদের কোষের মধ্যে অনুপস্থিত থাকে। এটা 2 অধ্যায়ে আমরা আরও পড়বো, ভালো করে পড়বো। এরপরে এদের দেহে কিন্তু প্লাস্টিড থাকে না, আমাদের দেহে কিন্তু প্লাস্টিড নেই। যদি প্লাস্টিড থাকতো তাহলে উদ্ভিদের মতো আমাদের খাদ্য আমরাই তৈরি করতে পারতাম। যেহেতু আমাদের খাদ্য আমরা তৈরি করতে পারি না, আমাদের দেহের মধ্যে কিন্তু প্লাস্টিড নাই। আমাদের দেহে কিন্তু কোষ গহ্বরও নেই, আমাদের কোষের মধ্যে কিন্তু কোষ গহ্বরও নেই। কোষ গহ্বর কী এবং আমাদের কোষের গঠনগুলো কেমন হয় এটা কিন্তু আমরা 2 নম্বর অধ্যায়ে ভালো করে বিস্তারিতভাবে শিখব। তো আমাদের দেহে কোষ প্রাচীর নাই, প্লাস্টিড নেই এবং কোষ গহ্বর নাই।
ডি নাম্বারে আসি। ডি নাম্বার হচ্ছে এটা হেটারোট্রপিক। হেটারোট্রফিক কথাটার অর্থ হচ্ছে এরা আচ্ছা পুরোটা লিখি আগে। হেটারোট্রফিক অর্থাৎ পরভোজী এবং খাদ্য গলদকরণ করে খায়। অর্থাৎ হেটারোট্রপিক মানে আমরা অন্যদের কাছ থেকে খাদ্য গ্রহণ করি, যে আমরা কিন্তু অন্য প্রাণী হোক বা অন্য উদ্ভিদ হোক তাদের কাছ থেকে খাদ্য নিয়ে সেটাকে মিনিমাইজ করে খাই। অর্থাৎ আমরা হেটারোট্রপিক, পরভোজী। আমরা অন্যের কাছ থেকে খাই তাহলে আমরা পরভোজী। আর আমরা কিন্তু খাদ্য গলদকরণ করে খাই, মানে আমরা খাদ্য খাওয়ার সময় কিন্তু আমাদের গলা দিয়ে খাদ্যটা যায়, মানে গলদকরণ করি, মানে গিলা হয় এক কথায় আর কি। তো খাদ্যটা গলদকরণ করে খাই। অন্যান্য প্রাণীরা যেমন শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করছিল, ওদের গিলতে হয় না, অর্থাৎ ওদের গলা অতিক্রম করে খাবার যায় না, ওরা সরাসরি খাদ্য খায়। তাহলে আমার উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় দেহের ভিতরেই খাদ্য গ্রহণ করে, কিন্তু আমরা খাদ্য বাইরে থেকে গলা দিয়ে পাস করার মাধ্যমে খাই। এটা বলা হয় গলদকরণ। ওকে, ই নাম্বার হচ্ছে আমাদের দেহের জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। আমাদের দেহের মধ্যে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। এর আগেও এই কথাটা আসছিল যে জটিল টিস্যুতন্ত্র কী, এটা আমরা কিন্তু শিখব যখন টিস্যু সম্পর্কে বিস্তারিত করব, তখন শিখব যে জটিল টিস্যুতন্ত্র কী। আচ্ছা, আপাতত জেনে রাখো যে জটিল টিস্যুতন্ত্র আমাদের দেহে বিদ্যমান। এফ নাম্বারে হচ্ছে আমরা যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করি। এই অ্যানিমেলিয়া পর্বের যে প্রাণীগুলো আছে সেই প্রাণীগুলো যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে। জি নাম্বার, এরা ডিপ্লয়েড হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয়, অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে ডিপ্লয়েড এবং স্ত্রীদের ক্ষেত্রে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয় এবং এই গ্যামেটের মাধ্যমে বংশবৃদ্ধি হয়। ডিপ্লয়েড বা হ্যাপ্লয়েড গ্যামেটের মাধ্যমে গ্যামেট আর কি উৎপন্ন হয়। আমাদের মধ্যে কিন্তু হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড এই দুই ধরনের গ্যামেট উৎপন্ন হয়। এখন হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড গ্যামেট আমরা যখন প্রজননের অধ্যায়টা পড়ব তখন কিন্তু এটা সম্পর্কে আমরা জানব। আপাতত শুধু এইটুকু জেনে রাখা দরকার যে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড এই দুই ধরনের গ্যামেট এই অ্যানিমেলিয়া পর্বের প্রাণীদের মধ্যে উৎপন্ন হয়। আচ্ছা, এবার আমরা এইচ নাম্বার আসি। এইচ নাম্বার হচ্ছে ভ্রূণ বিকাশকালে ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়। ভ্রূণ বিকাশকালে ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়। ভ্রূণীয় স্তর হচ্ছে আমাদের কিন্তু ভ্রূণ যখন থাকে তখন কিন্তু তিনটা স্তর থাকে। একটা হচ্ছে, আচ্ছা, ভ্রূণীয় স্তর সম্পর্কে আমরা কখন জানবো? ভ্রূণীয় স্তর সম্পর্কে জানবো প্রজনন অধ্যায়ের মধ্যে। যখন ভ্রূণের বিকাশ হয় তখন কিন্তু ভ্রূণের মধ্যে তিনটা স্তর থাকে, এগুলো হচ্ছে ভ্রূণীয় স্তর। এই ভ্রূণীয় স্তরগুলো থাকে কখন? ভ্রূণ যখন বিকাশ হয় তখন এই ভ্রূণীয় স্তরগুলো দেখা যায়। আচ্ছা, আপাতত শুধু এইটুকু মনে রাখলেই হবে যে ভ্রূণের বিকাশকালে ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়। আচ্ছা, অ্যানিমেলিয়া পর্বের উদাহরণ হচ্ছে প্রোটোজোয়া ব্যতীত সকল অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী প্রাণী। আমরা সহ সকল ধরনের প্রাণীগুলোই অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত, শুধুমাত্র একটা প্রাণী ছাড়া, সেটার নাম মনে রাখতে হবে কি? প্রোটোজোয়া। প্রোটোজোয়া ব্যতীত সকল মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণী অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। তো আজকে এই পর্যন্তই, আশা করি পরবর্তী ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন
আর ফেসবুকে আমাদের গ্রুপ আছে, গ্রুপে যুক্ত হয়ে যাবেন। ধন্যবাদ।